আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেরিম ওভারসিজের ওনার। আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন, এই স্লোগানকে সাথে রেখে প্রতি মুহূর্ত চেষ্টা করি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে। আমরা যখন যে দেশের ওয়ার পারমিট পেয়ে থাকি সেটা হয়ে থাকে সেনজিনভুক্ত দেশ, সেটা হয়ে থাকে নন সেনজিনভুক্ত দেশ। প্রত্যেকটা কর্মী আমরা বিচলিত হয়ে যাই ভিসা পাওয়ার আগ পর্যন্ত, এবং আরও বেশি বিচলিত হয়ে যাই যখন উক্ত ওয়ার পারমিটটি সাফল্য নিয়ে ঘরে ফিরতে না পারি। অর্থাৎ একটি ইউরোপের দেশের ওয়ার পারমিটটি ভিসা নয়, এবং ওয়ার পারমিটের পরে তাকে অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে তাকে ওই দেশের ইমিগ্রেশন সিস্টেমের সাথে আপনাকে সময় নিয়ে এগোতে হবে। এটাই বাস্তবতা। এই বাস্তবতার সাথে তাল রেখে যারা আমাদের কাছে পোল্যান্ডের জন্য পাসপোর্ট জমা করেছিলেন, আমরা 51টা পাসপোর্ট একটি পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে সাবমিট করেছিলাম, 51টা ওয়ার পারমিট পেয়েছি। এবং গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ওয়ার পারমিট পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট জটিলতা এবং ওই দেশে যাওয়ার প্রক্রিয়ার যে ধাপগুলো একটার পর আরেকটা যেন শেষ হয় না, এবং প্রতি মুহূর্ত ওয়ার্কারদের একটা বিচলিত প্রতীক্ষা, এই প্রতীক্ষার প্রহর যেন শেষ হয় না। মনে হচ্ছে যেন প্রতীক্ষা করতে করতে এজেন্সিগুলোই ধাপ্পাবাজি করছে, চাপাবাজি করছে। মনে হচ্ছে যেন এজেন্সিগুলোর কাছেই এই কাজগুলো সমস্যার সমাধান হবে। কিন্তু প্রিয় বিদেশগামী প্রবাসী, প্রকৃতপক্ষে একটি দেশে যেতে হলে ওই কর্মীকে ওই ওই দেশের আইন এবং ইমিগ্রেশনকে ফলো করতে হয়। এর বাইরে যাওয়ার কখনোই কোনো সুযোগ থাকে না। অর্থাৎ আপনি ওয়ার পারমিট পেয়েছেন, ওয়ার পারমিট পেয়ে সেই দেশের ধারাবাহিক নিয়মগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনি যারা যারা যে 51 জন কর্মী আমাদের এখানে ওয়ার পারমিট পেয়েছেন, অর্থাৎ আমরা ডিসেম্বরে 4 তারিখে জমা করেছিলাম, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে ওয়ার পারমিট পেয়েছি। ওয়ার পারমিট পেয়ে এই কর্মীগুলোকে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে, না হলে আমি জমা করতে পারবো না। এটা একদম প্র্যাকটিক্যাল এবং বাস্তব কথা। কিন্তু আমরা সেটা ডেট পাচ্ছিলাম না। আমরা যখন কন্ট্রাক্টের দিকে চিন্তা ভাবনা করে চলে গেলাম, তখন ঠিক আমরা আশীর্বাদ স্বরূপ হিসাবে জানতে পারলাম ইমিগ্রেশনের সিস্টেমের মাধ্যমে, এবং তাদের পোল্যান্ড এম্বাসি থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হলো যে প্রত্যেক কর্মী যারা এখন থেকে অথেন্টিক কোম্পানিতে ওয়ার পারমিট করেছে, অর্থাৎ যাদের কোম্পানিগুলো অথেন্টিক, প্রফেশনাল এবং যাদের কোম্পানিগুলো শতভাগ ঠিক আছে, তারা একটি অনলাইন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে তার ওয়ার পারমিটটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, এবং পোল্যান্ড এম্বাসি সরাসরি তাদেরকে ডেট দিবে। এই ডেট এবং ধারাবাহিকতায় প্রত্যেকের প্রতি মাসে 2বার 3বার করে যার যতগুলো জমা আছে, যাদের নাম উঠে, শুধু তারাই ইন্ডিয়ান ভিসা করে যেতে পারবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, সব পেয়েছেন। ইন্ডিয়া যাবেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার কারণে ইন্ডিয়ার এম্বাসি বন্ধ ছিল, এবং গতকালকের ডিক্লারেশন অনুযায়ী কিছু স্টুডেন্ট, মেডিকেল ভিসা এবং আজকে থেকে ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ার চালু হয়েছে। তার মানে যতদিন বন্ধ ছিল, এই যে ইন্ডিয়ান ভিসা বন্ধ, আমরা ডেট পাচ্ছি বাট আপনাদেরকে ইন্ডিয়া পাঠাতে পারছি না। প্রতি মাসে 2-3টা ডেট হচ্ছে, দেশ আপনাদের নাম উঠতেছে, বাট আমরা ওই নামগুলো আপনাদের প্রসিডিউর ডকুমেন্টারি সাপোর্টিং পেপারসগুলো রেডি করে আমি যদি ইন্ডিয়ার ভিসা না পাই, ইন্ডিয়া যদি ওপেন না থাকে, তাহলে একটা কর্মীকে কি করে আমরা ওই দেশে ওই দূতাবাসে অর্থাৎ বিএফএস এর মাধ্যমে জমা করব এবং পাঠাবো। যাই হোক, সমস্ত কিছুর মালিক এবং উনি যেমন একজন কর্মীর রিজিক নির্ধারণ করেন, মহান আল্লাহর তরফ থেকেই একজন কর্মী, আমার মাঝে মাঝে মনে হয় যে একজন কর্মীর রিজিকটা ওই দেশে ভিসা হবে কিনা, ওই দেশে যেতে পারবেন কিনা, এটা মহান আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আমি কাজ করতে করতে আপনাদের মতো হতাশ হয়ে যাই। এত বেশি কাজ করতে হয়, এত বেশি সময় নিতে হয়, আমার নিজেরই ধৈর্যের ভাত অনেক সময় ভেঙে যায়। আমার কর্মী ভাইদের 1 বছর সময় লাগবে, এটা আমাদেরই ভুল। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল কাজে যাই, যখন কাজ করতে যাই, তখন কোনো না কোনো বাধা এভাবে একটির পর একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তখন মনে হয় যেন আমার হাত পাটিও বাধা, আমি কিছু করতে পারি না, আমি এটা ক্যান্সেল করতে পারি না, আমি এটা রিজেকশন করতে পারি না, আমি চাইলে আমার মতো করে ডেট নিতে পারি না। এই সব কিছুই যেন একটি ইউরোপিয়ান ইমিগ্রেশন সিস্টেমের মধ্য দিয়ে আমাকে হাঁটতে হয়, এবং ওয়ার্কাররা যখন বিচলিত হয়, তখন আমি নিজেও অনেক বেশি বিচলিত হয়ে যাই। মূল কথা হচ্ছে, যারা ইউরোপ যাচ্ছেন, মাথায় রেখে, স্পেশালি যারা পোল্যান্ডের ডেটগুলো পেয়েছেন, তারা অনেকেই আজকে আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়ান ভিসার জন্য, ডাবল এন্ট্রি ভিসার জন্য ডান করেছি, এবং তারা যথার্থ সময়ে এর মধ্যে যারা সকলেই ডেট পাবেন,
প্রত্যেকের কাছে, স্পেশালি আমাদের কর্মী যারা আছেন পোল্যান্ডের প্রত্যেক কর্মীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ডকুমেন্টারিগুলো, আমি গত এক সপ্তাহ আগেও আমার মানিকগঞ্জ সাব ব্রাঞ্চ অফিসে গিয়ে সকলকে বলে এসেছিলাম যে আজকে কথা বলছি, হয়তো কালকে একটি নোটিশ চলে আসবে যে কাল থেকে আপনাদেরকে ভিসা দিচ্ছি, প্রস্তুত রাখবেন। পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনার ডকুমেন্টগুলো যদি আপডেট না থাকে, আমি চাইলেও আপনাকে ইন্ডিয়া ভিসা করে ইন্ডিয়াতে পাঠাতে পারবো না। কিছু ডকুমেন্ট আছে যেটা আপনাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, স্পেশালি পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। এই কাজগুলো অবশ্যই একজন কর্মীকে দায়িত্ব নিয়ে করতে হয়। সেই দায়িত্ব যারা অবহেলা করবেন, দিন শেষে এজেন্সিকে দোষ দিবেন, এটা কিন্তু ঠিক নয়। তাই আমি বলবো, যে এজেন্সিতে যাবেন, যাকে দিয়ে যাবেন, যেখান থেকে যাচ্ছেন, এই বিষয়গুলো মাথায় রেখে পোল্যান্ডে যারা ওয়ার পারমিট পেয়েছেন, এবং পোল্যান্ড সম্পর্কে আমি একটা অথেন্টিক নিউজ দেই। বাংলাদেশে একটা সময় ছিল যখন গণহারে সকলেই পোল্যান্ড থেকে ওয়ার পারমিট নিয়ে আসতে পারত এবং গণহারে রিজেকশন খেত। এখন কিন্তু গণহারে ওয়ার পারমিট এনেছেন, আপনার ওয়ার পারমিটটি অথেন্টিক নয়, আপনার কোম্পানি প্রকৃতপক্ষে ওয়ার পারমিটে কর্মী যাওয়ার মতো অবস্থা নেই, অর্থাৎ ব্র্যান্ড ড্রাফট, ট্যাক্স, ভ্যাট এবং কোম্পানি শুধুমাত্র কোঠা বেজের বাইরে ওয়ার পারমিট দিয়েছে। উক্ত কর্মীরা অবশ্যই পোল্যান্ড এম্বাসির মাধ্যমে রেজিস্ট্রেশন লিঙ্ক আপই করতে পারবেন না। অর্থাৎ এখন যারা লিঙ্ক আপ করতে পেরেছেন, যাদের নাম উঠছে, তারা আশা করি এই 30%, 20%, 10% ভিসা রেশিওটা তাদের অবশ্যই 95% ঘরে পৌঁছে যাবে, যদি আপনার সেই আস্থা এবং আপনি যদি তাদের আইন মেনে সঠিকভাবে প্রপার ডকুমেন্টারি সাবমিট করে আপনি বিএফএসে আপনার ফাইলটি জমা করেন। এতটুকু আশ্বস্ত করতে পারি। কিন্তু আমরা এই মুহূর্তে পোল্যান্ডের কোনো নতুন ফাইল জমা নিব না। যারা ওয়ার পারমিট পেয়েছেন তারা সকলেই যখন স্টিকার পাবেন, আপনাদের সাথে সুখের হাসি হেসেই আবার নতুন করে ডিক্লারেশন দিব এবং নতুন করে আমরা পোল্যান্ডের কর্মী দিব। সেই সাথে এই মুহূর্তে শুধুমাত্র আমরা ক্রোয়েশিয়ার ফাইল জমা নিচ্ছি। ক্রোয়েশিয়াও যারা নেপাল চলে গিয়েছেন, কাল সকালে যারা নেপালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন জমা করবেন, এবং ধারাবাহিকভাবে যারা পাচ্ছেন সকলে, তারা প্রত্যেকেই তাদের ডকুমেন্টারিগুলো অবশ্যই সুগঠিতভাবে এবং সুশৃঙ্খলভাবে আপনার ডকুমেন্টারিগুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে, যাতে করে কোনো এজেন্সি আপনার ডকুমেন্টারি চাইলে আপনার সাপোর্টিং ডকুমেন্টারিগুলো তাদের হাতে সময় মতো পৌঁছে দিতে পারেন এবং সঠিক সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের সাথে তাল রেখে আপনি উক্ত দেশে জমা করতে পারেন। এই মুহূর্তে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ইজ ভেরি গুড। আমরা ক্রোয়েশিয়ার ফাইলগুলোই শুধু জমা নিচ্ছি এবং ক্রোয়েশিয়ার ফাইলগুলোই জমা নিব, এবং ক্রোয়েশিয়াতে বর্তমানে যারা ওয়ার পারমিট পাবেন এবং পোল্যান্ডেও যারা ওয়ার পারমিট পাবেন, তাদের সকলেরই আশা করি 95-98% শতভাগ ভিসা পাবেন বলে আমরা আশা করি। তারপরে মৃত্যু ছাড়া অন্য কোনো কিছু গ্যারান্টি দিতে পারি না। ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া, তাদের জন্য ভালো কিছু সংবাদ, ভালো কিছু দৃশ্যমান ভিসা স্টিকার নিয়ে এবং ফ্লাইট ডেট নিয়ে অন্ততপক্ষে যেন আমার প্রিয় ভাইদেরকে আমি দেখাতে পারি, যারা বিদেশ যাচ্ছেন এবং যারা জমা করছেন, উভয়ের জন্যই জানি প্রতি মুহূর্তে এইভাবে অথেন্টিক অফিসিয়াল আপডেট নিয়ে হাজির হতে পারি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই ও বোনদের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই সেনজেনভুক্ত দেশ এবং নন সেনজেনভুক্ত দেশ, ইউরোপের কোনো আপডেট আসলেই আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে। সকলেরকেই ধন্যবাদ। মেহেরিমা ওভারসিজের জন্য সকলেই দোয়া ভালোবাসার মধ্য দিয়ে কাজের সফলতা আসবে, এই প্রত্যাশা ও আশা রইল সকলের কাছে।